শহর কলকাতা, যার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রসগোল্লা, মিষ্টি দই, সন্দেশ, দুর্গাপূজা আর হাওড়া ব্রিজ। হ্যাঁ, আমাদের আইকনিক হাওড়া ব্রিজ, যাকে ছাড়া কলকাতার সব গল্পই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজটি আজও উন্নত মানের ইঞ্জিনিয়ারিং এর এক অন্যতম নিদর্শন। পুরো ব্রিজটির মাঝখানে কোথাও কোনো পিলার নেই। বিশাল আকার এই ব্রিজটি দাঁড়িয়ে আছে মাত্র দুদিকে দুটি পিলারের উপরে। উন্নত মানের প্রযুক্তির সাথে সাথে নানান সত্যি মিথ্যা কাহিনী সংযোজন এই হাওড়া ব্রিজকে আমাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। হাওড়া ব্রিজ তৈরির সময় আদৌ কি কোনো মানুষের বলি দেওয়া হয়েছিল? কেনই বা 12টার সময় ব্রিজটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়? আর সত্যিই কি কোনো চাবি দিয়ে ব্রিজটি দুভাগে খোলা যায়? নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন, তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। সময়টা 18 শতক। ভারতবর্ষের শাসনভার তখন ব্রিটিশদের হাতে। ব্রিটিশ শাসকরা তৎকালীন বাংলায় তাদের বাণিজ্যের প্রসার ঘটাতে এবং শাসন ব্যবস্থাকে উন্নত করতে হাওড়া এবং কলকাতার মধ্যে একটি ব্রিজ তৈরির কথা ভাবেন। কারণ হাওড়ায় তখন অলরেডি তারা অনেক কলকারখানা তৈরি করে ফেলেছিলেন, আর কলকাতা ছিল তখনকার দিনে ভারতের রাজধানী। তাই বাণিজ্যের বৃদ্ধির জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল তাদের কাছে। সেই সময় এই দুটি শহরের মধ্যে সংযোগকারী হিসেবে শুধু কিছু ফেরি চলাচল করত, যা কিনা ব্যবসা বাণিজ্যের জন্য মোটেই যথেষ্ট ছিল না। আর তার উপর আবার আবহাওয়া প্রতিকূল থাকলে গঙ্গা নদী দিয়ে পারাপারও বন্ধ রাখতে হতো, ফলে বাধ্য হয়ে কিছুদিনের জন্য ব্যবসাও বন্ধ রাখতে হতো। আর তাই ব্রিটিশদের ভাবনা অনুসারে 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস করা হয় এবং ব্রিজের কাজ শুরু হয়। প্রায় 3 বছর ধরে 22 লাখ টাকা খরচ করে 1874 সালে গঙ্গা নদীর উপর তৈরি হয় একটি ভাসমান পন্টুন ব্রিজ। স্যার ব্র্যাডফোর্ড লেসলির ডিজাইন করা এই পন্টুন ব্রিজটি ছিল মূলত নদীর উপরে ভাসমান নৌকার উপর পাটাতন ফেলে বানানো একটি ব্রিজ। ব্রিজটির বিশেষত্ব ছিল প্রয়োজনের সময় ব্রিজের মাঝের অংশ খুলে দেওয়া যেত, যাতে কিনা জাহাজ চলাচলের কোনো অসুবিধা না হয়। এই পন্টুন ব্রিজের উপর ভরসা করে কেটে যায় বেশ কিছুটা সময়। তবে বিংশ শতাব্দীর শুরুতে কলকাতায় বাণিজ্য এবং জনসংখ্যা অনেকাংশে বেড়ে যাওয়ায় এই পন্টুন সেতু কিন্তু আর যোগাযোগের মাধ্যম হিসাবে যথেষ্ট ছিল না। উপরন্তু হাওড়া স্টেশনের উপর চাপ বেড়ে যাওয়ায় পন্টুন ব্রিজের উপর চাপ আরো বেশি বাড়তে থাকে। 1906 সালের দিকে একটি দৈনিক যানবাহনের জরিপে দেখা যায় পুরনো সেতুতে গরুর গাড়ির সংখ্যা অনেকই বেশি। আর তখনই ব্রিটিশ শাসিত বঙ্গ সরকার নতুন একটি সেতু বানানোর সিদ্ধান্ত নেয়। নদীর উপর একটি ভাসমান বা ফ্লোটিং ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর তাই ফ্লোটিং ব্রিজের ভাবনাটা কিন্তু কার্যকর করা সম্ভব হয়নি। এরপর 1922 সালে আবার নতুন করে ব্রিজ তৈরির প্ল্যান করা হয়। তৈরি হয় একটি কমিশনও। ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি এই ব্রিজ তৈরির দায়িত্বটি পায়। ব্রিটিশ কর্মকর্তাদের শর্ত অনুসারে ব্রিজের ডিজাইনটি এমনই হতে হবে যাতে ব্রিজের মাঝখানে কোনো পিলার থাকবে না, যাতে জাহাজ চলাচলে কোনো বাধা না আসে। সেই অনুসারে ব্রিজের নকশা ফাইনাল হলে 1936 সালে তৈরি হয় ব্রিজ তৈরির কাজ। শেষ হতে সময় লাগে দীর্ঘ 8 বছর। 1942 সালের শেষের দিকে তৈরি হয় এই নতুন ধরনের ব্রিজটি এবং 1943 সালের ফেব্রুয়ারি মাসে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 269 ফুট উঁচু, 2150 ফিট দীর্ঘ এবং 1500 ফুট লম্বা এই ব্রিজটি ছিল সেই সময় বিশ্বের 3টি দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজের একটি।
ব্রিজের মাঝখানে গাড়ি চলাচলের জন্য ৭১ ফুট চওড়া একটি রাস্তা এবং দুপাশে হাঁটার জন্য ১৫ ফুট করে চওড়া দুটি ফুটপাত রয়েছে। কিন্তু অবাক ব্যাপার, বাংলার ইতিহাসে এই বিরাট কর্মকাণ্ডের আজও কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। কারণটা ছিল নিরাপত্তা। ব্রিজের কাজ যখন কমপ্লিট হয়েছিল, অর্থাৎ ১৯৪২ সালে, সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। জাপানি সেনাদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে কোনো রকম জাঁকজমক ছাড়াই চুপি সারে সেতুটি খুলে দেওয়া হয়। আজ প্রায় লক্ষাধিক গাড়ি এবং লক্ষ লক্ষ মানুষ দৈনিক এই ব্রিজ দিয়ে পারাপার করলেও সবচেয়ে প্রথম যে যানটি এই ব্রিজটি পেরিয়েছিল তা ছিল কিন্তু একটি ট্রাম গাড়ি। একসময় হাওড়া স্টেশন থেকে ট্রাম লাইন সোজা সেতু পার হয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে যেত। পরবর্তীকালে ট্রাফিক জ্যামের কারণে ব্রিজের উপর ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেই সময়ে ২.৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই ব্রিজটির নির্মাণের জন্য প্রয়োজন পড়েছিল ২৬,৫০০ টন স্টিলের। কিন্তু যুদ্ধ চলাকালীন গ্রেট ব্রিটেন থেকে এই বিশাল পরিমাণ স্টিল আনা সম্ভব ছিল না। আর তাই টাটাকে দায়িত্ব দেওয়া হয় বিকল্প যোগানের, এবং তারা এক নতুন ধরনের ইস্পাত বা উচ্চ টেনসাইল ইস্পাত, যার ব্র্যান্ড নেম হলো টিসক্রম, তৈরি করতে সক্ষম হয়। এবং ব্রিজ তৈরির জন্য প্রায় ২৩,০০০ টন ইস্পাত তারা সরবরাহ করে। এবং সেদিক থেকে বলতে গেলে ভারতের এটিই ছিল প্রথম ইস্পাতের তৈরি ব্রিজের একটি দেশীয় অবদান। আমাদের এই হাওড়া ব্রিজকে যা সব থেকে স্পেশাল বানায় তা হলো এর উন্নত মানের ইঞ্জিনিয়ারিং। স্টিলের পাতগুলিকে এখানে জোড়া দেওয়ার জন্য কোনো রকম নাট বল্টু ব্যবহার করা হয়নি। ওয়েল্ডিং এবং রিভেটের মাধ্যমে যুক্ত করা হয়েছে ইস্পাতের পাতগুলিকে, এবং এগুলিকে আটকে তৈরি করা হয়েছে ব্রিজের মূল কাঠামোটি। ব্রিজটি নির্মাণের সময় এর তাপ প্রসারণ এবং সংকোচনের বিষয়টিও মাথায় রাখা হয়েছিল। রোদ্দুরে ধাতু গরম হয়ে দৈর্ঘ্যে প্রায় ৪.৮ ইঞ্চি বাড়ে, আবার রাত্রে সেই পরিমাণই ছোট হয়। আর তাই জন্য সেতুর বিভিন্ন অংশে এক্সপেনশন জয়েন্ট রাখা রয়েছে, যাতে এই লম্বায় ওঠা নামায় কোনো ক্ষতি না হয়। আবার প্রবল বাতাসে সেতুটি সামান্য দুলতে পারে, কিন্তু সেটিও নকশা রঙ্গ, ফলে জোরে হাওয়া দিলেও হালকা দোলা খেলে ভয়ের কিছু থাকে না। আমাদের এই বিখ্যাত হাওড়া ব্রিজের সাথে জড়িয়ে আছে বেশ কিছু রটনা এবং ঘটনাও। যেমন অনেকেই বলেন, ইঞ্জিনিয়াররা যখন এটি বানিয়েছিলেন তারা বলেছিলেন ব্রিজটি যদি কখনো ভেঙে পড়ে তবে সেটি হবে ১২টার সময়, কিন্তু রাত ১২টা না দুপুর ১২টা সেটা তারা বলেননি। আর তাই জন্য নাকি প্রতিদিন রাত্রি এবং দুপুর ১২টার সময় এই ব্রিজটি বন্ধ রাখা হয়, যদিও এর কোনো রকম ভিত্তি কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। অনেকে আবার এটাও বলে থাকেন হাওড়া ব্রিজ খোলার জন্য নাকি একটি চাবি রয়েছে, যাতে করে জাহাজ চলাচলের জন্য মাঝখান দিয়ে ব্রিজটি খুলে দেওয়া যায়। যদিও এরও কোনো সত্যতা নেই, কারণ ব্রিজের ডিজাইনটি এমন ভাবে করা হয়েছে যাতে অনায়াসে এই নিচ দিয়ে বড় বড় জাহাজ পাস করতে পারে। হাওড়া ব্রিজের সাথে জড়িয়ে থাকা একটি রোমহর্ষক কাহিনী হলো, ব্রিজটি তৈরির সময় বহু মানুষের নরবলি দেওয়া হয়েছিল এবং তাদের দেহ নাকি গঙ্গার মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, যদিও এগুলি সবই ভিত্তিহীন তথ্য। এই কাহিনীগুলো সমস্ত ভিত্তিহীন হলো, একটি সত্যি ঘটনা কিন্তু অবশ্যই ঘটেছিল, এবং সেটি হলো ভূমিকম্প। গঙ্গার মাটি খুঁড়ে পিলার বসানোর সময় মাটি ধসে গিয়ে কাঠামোটি প্রায় ২ ফুট নিচে নেমে যায়। ফলে কম্পনের মাত্রা এতটাই তীব্র হয় যে নদীর পাড়ে ভূকম্প মাপার যন্ত্রটি একে ছোটখাটো ভূমিকম্প হিসাবে ধরে নেয়। শোনা যায় এই কম্পনের ফলে নাকি নদী পাড়ের একটি মন্দিরও ভেঙে গিয়েছিল, পরে যদিও বা তা পুনর্নির্মাণ করে দেওয়া হয়। কলকাতার গেটওয়ে বলে পরিচিত এই হাওড়া ব্রিজটি শুরু হওয়ার সময় এর নাম ছিল নতুন হাওড়া ব্রিজ, যেহেতু আগের পন্টন সেতুর জায়গায় এটা বানানো হয়েছিল। ১৯৬৫ সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই সরকারি নামকরণ হয় রবীন্দ্র সেতু, যদিও এখনো এটি হাওড়া ব্রিজ বলেই সবার কাছে বেশি পরিচিত।
বিগত কয়েক দশক ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই অভূতপূর্ব নকশার ব্রিজটি। যদিও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে এই সেতুর উপরের চাপ, এবং যেগুলি কমাতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। যেমন 1993 সাল থেকে ট্রাফিক জ্যামের কারণে ব্রিজের উপর ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 1992 সালে হুগলি নদীর উপর আরও একটি নতুন ব্রিজ বানানো হয়েছে, যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে নামাঙ্কিত হয়েছে বিদ্যাসাগর সেতু হিসাবে। কিন্তু এই যানবাহনের ভার ছাড়াও আরো এমন কিছু জিনিস রয়েছে যেগুলি সেতুটি প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে, যেমন পাখিদের বর্জ্য পদার্থ, আশেপাশের নদীর ময়লা এবং তারই সাথে মানুষের ফেলা পানের পিক এবং গুটকা। 2005 সালের একটি সমীক্ষায় দেখা গেছে সেতুর থামের 6 মিলিমিটার গার্ডটি ক্ষয় হয়ে গেছে 3 মিলিমিটার। সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের হাতে, এবং প্রতি বছর প্রায় 5 থেকে 7 কোটি টাকা খরচ করা হয় সেতুর মেরামতির জন্য। 2014 সালে পুরো ব্রিজটি রং করা হয়েছে, যাতে সময় লেগেছে দীর্ঘ 7 মাস। হাওড়া ব্রিজ কলকাতার তথা পশ্চিমবঙ্গের গর্ব। গত কয়েক দশক ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই অহংকার। আজ যদি আমরা নিজেরা একটু সচেতন হই, তাহলে হয়তো আরো বহু দশক এভাবেই গর্বের প্রতীক হয়ে রয়ে যাবে আমাদের হাওড়া ব্রিজ।